আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রওনক জাহান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে আরও ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৩৬ জন, বাড়ছে সুস্থতার হার, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় ৩ জনের মৃত্যু, কাল থেকে শপিং মল ও দোকান খোলা নিয়ে সিদ্ধান্তহীনতায় মালিক কর্মচারীরা। গুজব ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর, বলেছেন কাদের। জনরোষ থেকে বাঁচতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে সরকার, অভিযোগ ফখরুলের। করোনায় অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে বাজেটে অপ্রয়োজনীয় খরচ কাটছাঁটের পরামর্শ সিপিডির, স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করার প্রস্তাব। বিশ্বে করোনায় মৃত্যু 2,76,000 ছাড়িয়েছে। এইচআইভি ও হেপাটাইটিসের 3টি ওষুধে সুস্থ হবেন করোনা আক্রান্তরা, দাবি হংকংয়ের গবেষকের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দেশে করোনা আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিদিন। নতুন করে 8 জন সহ এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 214 জনের, আর নতুন 636 জন সহ মোট আক্রান্তের সংখ্যা প্রায় 14,000। তবে সুখবর হলেও আগের চাইতে বাড়ছে সুস্থতার হার। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই নমুনা সংগ্রহ ও পরীক্ষার সংখ্যার পার্থক্যের বিষয়টি তুলে ধরা হয়। বলা হয়, প্রতিদিনের সংগ্রহ করা সব নমুনা পরীক্ষা সম্ভব হয় না, তাই নমুনা ও পরীক্ষার সংখ্যার পার্থক্য থাকে। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 14,000। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 214 জনের, তবে আগের চাইতে বাড়ছে সুস্থতার হার। গত 24 ঘন্টায় আমাদের 35টি ল্যাবে নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে 5,247টি। আজকে আমাদের নমুনা সংগ্রহের যে পরীক্ষা হলো 5,465, এবং এই নমুনা সংগ্রহ করে আমরা শনাক্ত করতে পেরেছি। শনাক্ত হয়েছে রোগী 24 ঘন্টায় 663 জন। দুঃখিত, আমি একটু সংশোধন করি, আমাদের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন, এবং এ পর্যন্ত রোগী শনাক্ত হলো 13,770 জন। আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। আমাদের এ পর্যন্ত মৃত্যু 214 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,414 জন। ব্রিফিংয়ে জানানো হয়, করোনা ও ডেঙ্গুর লক্ষণ প্রায় একই রকম, তাই পরীক্ষা করতে আসাদের সম্ভব হলে 2টি পরীক্ষা করার নির্দেশনা স্বাস্থ্য বিভাগের। যেহেতু করোনা এবং ডেঙ্গু রোগী উভয়েরই জ্বর থাকে, কোভিড পরীক্ষার পাশাপাশি সন্দেহজনক রোগীকে ডেঙ্গু পরীক্ষা করানোর জন্য অনুরোধ করা হয়েছে। জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার গত বছর থেকেই চালু আছে, তাই এই বিষয়ে একটি টিম প্রস্তুত রাখার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, আর সবচেয়ে কম বরিশাল ও সিলেট বিভাগে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। করোনার উপসর্গে মৌলভীবাজারের কমলগঞ্জে এক নারী চা শ্রমিক ও জয়পুরহাটে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে মারা গেছেন সিলেটের গোয়াইনঘাটে করোনায় আক্রান্ত প্রথম ব্যক্তি। এছাড়া বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়গ্রামের মসিরুদ্দিন নামে এক শ্রমিক করোনা উপসর্গ নিয়ে মারা যান শুক্রবার রাতে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে, রাতেই দাফন সম্পন্ন হয়। এছাড়া শনিবার 2 জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে। এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। মৌলভীবাজারের কমলগঞ্জে মৃত্তিকা চা বাগানের এক নারী চা শ্রমিক কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা, সর্দি ও কাশিতে ভুগে শুক্রবার রাতে মারা যান। উপজেলার স্বাস্থ্যকর্মীরা তাঁর বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে 8 জনের মৃত্যু হলো। এদিকে গাজীপুরে আরও 3 জন সহ মোট 10 পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত হলেন। বর্তমানে তারা হাসপাতাল ও হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া জেলায় মোট 338 জন করোনায় আক্রান্ত হয়েছে। অন্যদিকে সাভারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও 3 জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 66 জনে, মারা গেছেন 1 জন। চট্টগ্রামের বিআইটিআইডিতে 183 জনের নমুনা পরীক্ষা করে 14 জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে 2 জন লক্ষ্মীপুরের, বাকিরা চট্টগ্রামের। এই 12 জনের 1 জন পুরনো রোগীর আবারও পজিটিভ এসেছে। অন্যদিকে খাগড়াছড়িতে প্রথম ও একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি এখন করোনা মুক্ত। শনিবার সকালে দীঘিনালা আইসোলেশনে থাকা ওই ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। খাগড়াছড়িতে এখন আর কোনো করোনা পজিটিভ নেই বলে জানান সিভিল সার্জন।
কুমিল্লায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হলো ১৫০ জন, এর মধ্যে ৭ জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেলের ৪ নার্স সহ জেলায় আরও ৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলো ২০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ জন। ঝিনাইদহে নতুন করে চিকিৎসক ও নার্স সহ আরও ৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ৪৭টি নমুনার ফলাফলের 4টি পজিটিভ পাওয়া যায়। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৭ জন। এর মধ্যে ৯ জন চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগের কর্মী রয়েছে ২১ জন। এদিকে বগুড়ায় একদিনের ব্যবধানে নতুন করে আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন চিকিৎসক ও পুলিশের এএসআই রয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রথম ৪ জনই ঢাকা ফেরত। নীলফামারীতে নার্স ও 2 শিশু সহ আরও 6 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৪০ জন। নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই দ্রুত বাড়ছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ২১০ জন। মারা গেছেন ২ জন। এছাড়া টাঙ্গাইলের মির্জাপুরের তেলিনা গ্রামে ১৪ বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় চিকিৎসক, পুলিশ সহ মোট ৪৭ জন আক্রান্ত হয়েছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সরকারের সিদ্ধান্ত পেলেও মার্কেট ও শপিং মল খোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে দোকান মালিকরা। এক পক্ষ স্বাস্থ্যবিধি মেনে রবিবার থেকে দোকান চালু করতে চাইলেও বেশিরভাগ শপিং মল পরিচালনা সংগঠন এই পরিস্থিতিতে দোকান বন্ধের পক্ষে। যদিও সরকারের সিদ্ধান্ত পেয়ে এলাকা ভিত্তিক ও পাইকারি কিছু মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে সারা দেশ ৯০% দোকানপাট বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সারা দেশে চলছে সাধারণ ছুটি। বন্ধ রয়েছে শপিং মল, দোকানপাট, মার্কেট। এর ফলে কর্মহীন হয়ে পড়েছে কর্মচারীরা। আর্থিক ক্ষতির মুখে মালিকরা এমন দাবি করে দোকান মালিক সমিতির নেতারা ঈদের আগে শপিং মল, বিপণী বিতান খোলার অনুরোধ জানায় সরকারের কাছে। তাদের দাবিতে কিছু নিয়ম পালনের নির্দেশ দিয়ে সবুজ সংকেত দিয়েছে সরকারও। তবে খোলা না বন্ধ এ নিয়ে দোটানায় মালিকরা। এরই মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট সহ অনেক বিপণী বিতান। জীবন আগে না জীবিকা আগে, তো আমরা জীবনের দিকে গিয়েছি। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে ঈদ উল ফিতরের আগে আমরা নিউ মার্কেট খুলব না এবং এটা বন্ধ থাকবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় স্টান প্লাজা, আড়ং সহ অনেক প্রতিষ্ঠান ঈদ শপিংয়ের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সুরক্ষা নিশ্চিত করেই মার্কেট পরিচালনা করবেন তারা। আমাদের সিলেক্টিভ কিছু নির্ধারিত আউটলেট খোলার প্ল্যান। arong.com-এ যে একটা স্লট বুক করতে হবে। স্লট বুক করে ওনারা একটা SMS পাবেন যে ওনারা একটা সাকসেসফুলি একটা স্লট পেয়েছেন, এবং ওই মেসেজটা ওনাদেরকে আমাদের এন্ট্রির সময় দেখাতে হবে। 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, এরকম করে বিকাল 4টা পর্যন্ত 6টা স্লট। আমরা প্রতি কাস্টমার বা স্লট বুকারকে আমরা 1 ঘন্টা শপিং টাইম দিচ্ছি। এ ব্যাপারে দোকান মালিক সমিতির নেতারা বলেন, দোকান বন্ধ রাখা বা খোলা রাখার সিদ্ধান্ত মালিকদের। খোলা রাখলে অবশ্যই সরকারের নিয়ম মানতে হবে বলেও জানান তিনি। এগুলো এলাকায় আমরা মার্কেট বন্ধ রাখছি, তার মধ্যে সিলেট একটি, খুলনা একটি, ময়মনসিংহ একটি, রংপুরে বলেছেন আমরা আংশিক খুলব, রাজশাহী বলেছেন ওনারা আংশিক খোলার ব্যবস্থা করবেন, বরিশালে বলেছেন তারা আংশিক খোলার ব্যবস্থা করবেন, এবং চট্টগ্রামও কিন্তু প্রায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় 90% মার্কেট এবং বিপণী বিতান বন্ধ থাকছে, আর 10% মার্কেট এবং বিপণী বিতান খুলছে। শপিং মল খোলা থাকলেও ক্রেতা কতটা থাকবে তা নিয়ে সংশয় আছে মালিকদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে এক শ্রেণীর মানুষের গুজব ও অপপ্রচারকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। সরকারের বিরুদ্ধে বিষোদ্গার না করে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি এক শ্রেণীর মানুষ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইনে গুজব ছড়িয়ে যাচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এ সকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক। গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও
ভয়ঙ্কর। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সরকারের বিরুদ্ধে বিষোদ্গার না করে আসুন আপনিও আপনার দল এই সংকটকালে জনগণের পাশে দাঁড়ান, করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালন করুন। জনরোষ থেকে রক্ষা পেতে সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এই আইন বাতিল করার আহ্বান জানান মির্জা ফখরুল। সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে কয়েকজন সাংবাদিক, কার্টুনিস্ট, লেখক ও ব্যবসায়ীকে গ্রেফতারের পর নিন্দা জানান ফখরুল। দ্রুত গ্রেফতারকৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। মার্কেট, দোকানপাট খুলে দেওয়া হলেও জনগণের আশ্রয়স্থল আদালত বন্ধ রাখার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত বন্দীদের জামিন পাওয়ার অধিকার সহ আইনের আশ্রয় লাভের মতো মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। শিল্প কলকারখানা খুলে দেওয়া হচ্ছে, মার্কেট খুলে দেওয়া হচ্ছে, মসজিদ মন্দির খুলে দেওয়া হচ্ছে, অথচ দমন পীড়ন, হামলা মামলার করে জনগণের কণ্ঠরুদ্ধ করার নৈরাজ্যবাদিতার বিরুদ্ধে মানুষের আইনের শেষ আশ্রয়ের অবলম্বন আদালত দীর্ঘদিন যাবৎ বন্ধ করে রাখা হয়েছিল, যা এখন কেবল ভার্চুয়াল আদালত হিসাবে চালু করার প্রক্রিয়ায় আছে। আসছে বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ দ্বিগুণের পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ না দেওয়ার প্রস্তাব দিয়েছে সিপিডি। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি চাঙা করতে কর্মসংস্থানমুখী প্রকল্পে জোর দিয়ে সরকারকে অপ্রয়োজনীয় খরচ কাটছাঁটের পরামর্শ দিয়েছে সংস্থাটি। মূল্যস্ফীতি ও চলমান সংকট বিবেচনায় ব্যক্তিশ্রেণীর করমুক্ত সীমা বাড়িয়ে 3.5 লাখ টাকা নির্ধারণ এবং ন্যূনতম কর হার 5% নামিয়ে আনার প্রস্তাব দেন সিপিডির গবেষকরা। যে কোনো বৈশ্বিক দুর্যোগে সবচেয়ে বেশি সুরক্ষা দেয় দেশের কৃষি খাত। খাদ্য ঝুঁকি মোকাবেলায় কৃষির উৎপাদন যেমন জরুরি, তেমনি দরকার স্বাস্থ্য সুরক্ষাও। কিন্তু দুঃখজনকভাবে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ এখনও জিডিপির 1% ঘরে। এ অবস্থায় আগামী বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। 160 মিলিয়ন লোকের দেশে এই বাজেট দিয়ে কি ধরনের স্বাস্থ্য খাত আমরা আশা করতে পারি সেটা তো খুব সহজেই অনুমেয়। নিজের পকেট থেকে খরচের পরিমাণটা দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে বেশি, যেটা 1%-এরও কম। আর যদি আমাদের টোটাল বাজেট ধরি তাহলে সেখানে বোধহয় এটা 5.5%-এর মতো আছে, 10,000 কোটি টাকা। তো এটা অবশ্যই বাড়াতে হবে। আমার মনে হয় যে বর্তমান যে কোভিড এর মোকাবেলা আমাদের করতে হচ্ছে, এটা আমাদের শতকরা 2 ভাগের কাছাকাছি নিয়ে যাওয়া প্রয়োজন। ভার্চুয়াল ব্রিফিংয়ে সিপিডির গবেষকদের পরামর্শ হচ্ছে, করোনা সংকটে দেশের অভ্যন্তরীণ চাহিদা চাঙ্গা রাখতে বাজেট দিতে হবে বাস্তবসম্মত। নিত্যপণ্যের সরবরাহ ও দাম সহনীয় রাখতে কমাতে হবে শুল্ক। বাজেট ঘাটতি মেটাতে সরকারকে বৈদেশিক অর্থায়ন এবং প্রশাসনিক খরচ কমানোর তাগিদ দেন গবেষকরা। বিদ্যুৎ, গ্যাস, পানি, কাগজপত্র অফিসের ইত্যাদি, তারপর গাড়ি সবচাইতে যে গাড়ির ব্যবহার, গাড়ির তেল ইত্যাদি মিলে কিন্তু বিরাট একটা প্রশাসনিক খরচ হয়ে থাকে, যেটার কিন্তু সবসময় এটার কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া যায় না। আমরা অন্তত পক্ষে 50% যদি প্রশাসনিক ব্যয় কমাতে পারি তাহলে সেখান থেকে অর্থ সাশ্রয় হবে। আমাদের মূল এবার লক্ষ্য হওয়া উচিত যে কিভাবে আমরা এনফোর্স করতে পারি কর ফাঁকি, আমরা কিভাবে এনফোর্স করতে পারি যে প্রত্যক্ষ কর যেখানে দেওয়ার কথা সেটা ঠিকমতো আসছে কিনা। সরকারি প্রণোদনার অর্থ যেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানও সহজে পায় তা নিশ্চিত করার পরামর্শ সিপিডির। একই সাথে মহামারীর কারণে প্রবাসী কর্মীদের ফিরে আসার চাপ সামলাতে সরকারকে জাতিসংঘের শরণাপন্ন হবার পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষকরা। সরকারের উচিত হবে যে এই দেশগুলোর সঙ্গে ইউএন এর মাধ্যমে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যারা আছে করোনা থেকে জনগণের সুরক্ষা নিশ্চিতে এরই মধ্যে 6 জন পুলিশ সদস্য জীবন আত্মোৎসর্গ করেছেন। আক্রান্ত হয়েছেন প্রায় 1,500 পুলিশ সদস্য। এমন সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের মানুষ। তাদের সুচিকিৎসা ও কল্যাণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এআইজি সোহেল রানা। করোনা ভাইরাস প্রতিরোধে সামনে থেকে যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিবর্তে শুরু থেকে মানবিক ছিল করোনা যোদ্ধারা। আমরা সকাল 8টা থেকে এখানে চেকপোস্ট শুরু করছি ফোর্স নিয়ে। যত গাড়ি, প্রাইভেট কার, রিক্সা আমরা ম্যাক্সিমামকে জিজ্ঞাসা করতেছি। অনেক কষ্ট করতেছি, আমরা ত্যাগ স্বীকার করতেছি, কষ্ট করতেছি। আমাদের সার্থক হয়, এই স্বার্থে আমরা জনগণের সেবা আমরা নিয়োজিত আছি।
তাদের এমন মানবিক আচরণকে স্বাগত জানিয়েছেন দেশের জনগণ। যদি কোনো করোনা আক্রান্ত রোগী মারা যায়, সেক্ষেত্রে আমরা দেখেছি বাংলাদেশ পুলিশ দাফন কাফনের ব্যবস্থা করছে। এমনকি বাংলাদেশ পুলিশের প্রত্যেকটি সদস্য তাদের প্রাপ্য বৈশাখী ভাতা এবং একদিনের বেতন সহ প্রায় 20 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ত্রাণ তহবিলে জমা দিয়েছে। 2 লক্ষের বেশি পুলিশ সদস্য সারা দেশে ছড়িয়ে আছে। তারা নিজেদের জীবন বিপন্ন করে ঝুঁকির মুখে ফেলে এই মানবতার সেবা করে যাচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 6 জন, আর আক্রান্ত হয়ে চিকিৎসাধীন পুলিশের সংখ্যা সহস্রাধিক। যাদের চিকিৎসা চলছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ সহ কয়েকটি হাসপাতালে। সম্প্রতি যোগ হয়েছে 250 শয্যা বিশিষ্ট ইম্পালস হাসপাতাল। আইসিইউ সিসিউ সুবিধা সহ সকল ধরনের আন্তর্জাতিক মানের সুবিধা রয়েছে। যখন যে রোগীর একটু সংকটাপন্ন থাকে, যার অবস্থা খারাপ হয়, শ্বাসকষ্ট হয়, তখন আমরা তাকে এখানে নিয়ে আসি এবং আমাদের নিবিড় পরিচর্যার মাধ্যমে তাকে সুস্থ করার প্রয়াসে যাবতীয় কার্যক্রম গ্রহণ করি। এছাড়া করোনা আক্রান্তদের সশরীরে খোঁজ নিতে আইজিপির নির্দেশে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে গঠন করা হয়েছে বিশেষ টিম। এই সকল টিমের সদস্যগণ আক্রান্ত পুলিশ সদস্যদেরকে বা যারা আইসোলেশনে আছেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে ভিজিট করছেন এবং তাদেরকে সশরীরে তাদেরকে শুনে তাদের কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিকভাবে সে সকল সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করছেন। 6টি বিভাগীয় শহরে হাসপাতাল ভাড়া করে সেখানেও প্রয়োজনীয় সকল সুবিধা যুক্ত করা হয়েছে। যে কোনো চাকরিতে কর্মঘণ্টা থাকে নির্দিষ্ট, তবে পুলিশের ক্ষেত্রে তা ব্যতিক্রম। আর যে কোনো মহামারী বা দুর্যোগে 24 ঘন্টায় কাজ করতে হয় তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগেই বাঁচায় কোটি প্রাণ, বাঁচে বাংলাদেশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে অ্যাম্বুলেন্স সার্ভিসের সম্পৃক্তরা। তেমন কোনো সুরক্ষা সামগ্রী ছাড়াই হাসপাতাল ও বাসা থেকে রোগী ও লাশ বহন করছেন তারা। আবার করোনা রোগীর সন্দেহে গাড়ি ভাঙচুর, মারধর ও পুলিশি হয়রানির শিকারও হচ্ছেন প্রতিনিয়তই। এমন পরিস্থিতিতে তাদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। জরুরি সেবাগুলোর অন্যতম অ্যাম্বুলেন্স সার্ভিস। যে কোনো অসুস্থতায় রোগী কিংবা মৃতদেহ এক স্থান থেকে অন্য স্থানে আনা নেয়ায় এই বাহনের বিকল্প নেই। অন্য সময়ের মতো করোনার এ দুর্যোগের সময়ও মাঠে এই খাতের কর্মীরা, কিন্তু সেবা দিতে গিয়ে নানা বাধা বিপত্তিতে তারা। সংক্রমণের ঝুঁকি নিয়ে আক্রান্ত রোগীর সংস্পর্শে এলেও নেই পিপিই, নিরাপদ মাস্ক, স্যানিটাইজার কিংবা হ্যান্ড গ্লাভস। যে পেশেন্টগুলো টানতেছে আমার পিপির প্রয়োজন বা হাত গ্লোভসের প্রয়োজন, ভালো মাস্কের প্রয়োজন, এই জিনিসটা আমরা পাচ্ছি না। আমাদের আবদার যে আমাদের জন্য সহযোগিতার জন্য কিছু হাত বাড়ানোর জন্য সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করতেছি। এর উপরে আছে মরদেহ নিয়ে কোথাও গেলে করোনায় মৃত্যু ভেবে এলাকার মানুষের মারমুখী আচরণ। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানিরও অভিযোগ আছে অনেক। রোগী বা ডেড বডি আমরা যেখানে স্থানান্তর করতে যাই ওখানে অনেক রকমের সমস্যায় পড়তে হয় আমাদের। ওখানে কারণ হলো যে এলাকাবাসী এবং কি পুলিশ প্রশাসন ওরা জানতে চায় না এই রুগীটা আসলে কি। করোনার নাম প্রকাশ হয়েছে তারপর থেকে হয়রানির সৃষ্টি হচ্ছে। এর ভিতরে আবার কিছুদিন আগে আমি এতে গেছি, পঞ্চগড়ে গেছি। পঞ্চগড় এলাকাবাসী 2 ঘন্টা আমার গাড়ি ঢুকতে দেয় না। 10 থেকে 12 জন মতো ড্রাইভার মার খেয়েছে। তো এইভাবে একে একে যদি সবাই মার খেতে হলে গাড়ি বন্ধ ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। নানা সমস্যা ও ঝুঁকি থাকলেও এই প্রতিকূল সময়েও রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চান সংশ্লিষ্টরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে এই পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লোভস ইত্যাদি সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য। শুধু ব্যবসা নয়, করোনার এই সময়ের মতো সারা বছরই মানবিক সেবাও নিশ্চিত করতে চায় এই খাত। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। করোনার ছোবলে 1 মাসেরও বেশি ঘরবন্দি গোটা দেশ। জরুরি কাজ ছাড়া বাইরে বের হচ্ছে না অনেকেই। নারী ও শিশুরা এতে বেশি বিপাকে। বাইরে বের না হতে পেরে দম বন্ধ অবস্থা কারো কারো। এই সময় শুধু টেলিভিশন ও ইন্টারনেট নির্ভর হয়ে উঠেছেন অনেকেই। প্রাণঘাতী করোনা পরিস্থিতিতে প্রায় সব অফিস আদালতই বন্ধ। প্রাতিষ্ঠানিক কাজকর্ম নেই অনেকের। 1 মাসেরও বেশি সময় ঘর থেকে বের হচ্ছেন না এই পরিবারের সদস্যরা। বাচ্চাদের শিক্ষা প্রতিষ্ঠানও টানা বন্ধ। তাই ঘরবন্দি পরিবারটি সময় কাটানোর অবলম্বন টেলিভিশন ও ইন্টারনেট।
দেখা মেইনলি হলো টিভি দেখা আর কি, আর ইন্টারনেট, তারপরে আবার দেখা যায় কিছু বই পড়ি, আর যেহেতু রমজান মাসে তো নামাজ টামাজ পড়ি, রোজা থাকি, এই আর কি, এভাবে কাটে যায়। 17ই মার্চ থেকে এই পর্যন্ত স্কুলে যাওয়া হয়নি, বাইরে খেলতে যাই না, স্কুলে পড়া দেয় অনলাইন থেকে ওগুলো পড়ি, আর ইন্টারনেটে একটু কার্টুন দেখি। আরও অনেকের অবস্থা এই পরিবারের মতোই, বাইরে কাজকর্ম না থাকায় সময় পার করার বিকল্প উৎস খুঁজে নিচ্ছেন অনেকে। তবে বাচ্চাদের নিয়ে বেশি বিপাকে অভিভাবকরা। আমার ঘরে আর ভালো লাগতেছে না, আমি স্কুল যেতে চাই, আমার বন্ধুদের সাথে খেলতে চাই। করোনার আতঙ্কে আসলে বাসা থেকে বের হচ্ছি না, বাসাতেই আছি, রান্না বান্না করছি, ইউটিউব থেকে নতুন নতুন রান্না দেখে সেগুলো রান্না করার চেষ্টা করছি, নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। ফেসবুকিং এর মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলে, যাদের সাথে আসলে ব্যস্ততার কারণে যোগাযোগ করা হয় না, তাছাড়া নামাজ পড়ছি, ইউটিউব ঘেটে রান্না বান্না করছি। তারকা শিল্পীদের সময় যেন কাটতেই চাচ্ছে না। পেশাগত ব্যস্ততায় ছুটে বেড়ানো তারকারাও এখন বাসায় বসেই সেরে নিচ্ছেন অনেক কাজ। অলমোস্ট 1.5 মাস ধরে বাসায় বন্ধু হয়ে আছি। তো এই সময়টাতে আমি যেগুলো করছি, টিভি দেখা তো হচ্ছে প্রতিদিনই, তারপর সিনেমা দেখছি প্রচুর, গল্পের বই পড়ছি, যেহেতু এখন রোজার মাস, রোজার আগে থেকে আসলে আগেও নামাজ পড়তাম, কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। আমরা একটা গানও করেছিলাম, আমি, মৌসুমী, অরুণা বিশ্বাস, ওমর সানি, মুশফিকুর রহিম, সুজানা। আবার এট দ্য সেম টাইম নতুন কিছু গান করছি, নতুন কিছু গান রিলিজ দেওয়ার জন্য সেই গানগুলো লিখেছি, সুর করেছি, মিউজিক করছি। আবার ইউটিউবে বেশ কিছু পুরনো ছবি দেখলাম, আপনার যে ছবিগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় ছিল। আমি একজন রিসার্চার, আমার থিসিস পেপার রেডি করছি। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে ঘরবন্দিত্বের অবসানের অপেক্ষায় তারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বের দেশে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 2,77,000 প্রায়, আক্রান্ত 40,39,000-এর ওপরে। প্রাণঘাতী ভাইরাসটি উদ্ভবের পেছনে চীনের ভূমিকা থাকার অভিযোগ এতদিন নাকচ করলেও এবার উহানের কাঁচা বাজারকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীতে শনিবার কয়েক ঘণ্টায় মারা গেছে 22 জন, শুক্রবার 24 ঘণ্টায় মারা যান 1,687 জন। এই নিয়ে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 78,637 জনে। মোট আক্রান্ত 13,23,000-এর বেশি। 5 বছরের এক শিশুর মৃত্যু পর্যালোচনার ভিত্তিতে প্রাণঘাতী ভাইরাসটি নয়া মোড় নিচ্ছে বলে সন্দেহ করছে নিউ ইয়র্কের মেয়র অ্যান্ড্রু কুমো। বৃহস্পতিবার মারা যাওয়া ওই শিশুর মতো বিরল কাওসাওকি ভাইরাসের আরও 73টি ঘটনা শনাক্ত হয়েছে নিউ ইয়র্কে। যুক্তরাজ্যে আরও 626 জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা 31,000-এর ওপরে। এমন পরিস্থিতি আমলে নিয়ে রবিবার থেকে লকডাউন শিথিলের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিন ইতালিতে 243 ও ফ্রান্সে 243 জন মারা গেছেন। শনিবার স্পেনে মারা গেছেন 179 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া সংবাদ সম্মেলনে দেয়া তথ্যের পর ভাইরাসটির উদ্ভবের সাথে চীনের সম্পর্কের আলোচনা আবারও সরব হয়েছে। সংস্থাটির সন্দেহ, করোনার বিস্তারে চীনের উহান নগরীর কাঁচা বাজারের ভূমিকা থাকতে পারে। তবে এই বিষয়টি নিশ্চিতের জন্য আরও গবেষণা ও তদন্তের তাগিদ দিয়েছে সংস্থাটি। এদিকে এইচআইভি ও হেপাটাইটিসের 3টি ওষুধ একসাথে প্রয়োগ করলে করোনা ভাইরাস আক্রান্তদের দ্রুত সুস্থ করা সম্ভব হবে বলে দাবি হংকংয়ের একদল গবেষকের। তবে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে এই ওষুধ দিতে হবে বলে জানিয়েছেন তারা। এদিকে মার্কিন চিকিৎসকদের দাবি, রক্ত পাতলাকরণ ওষুধ প্রয়োগের কারণে করোনা রোগীদের মৃত্যু ঝুঁকি কমানো সম্ভব। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই এর চিকিৎসায় ওষুধ ও টিকা আবিষ্কারে চেষ্টা করছে বিভিন্ন দেশ। কিন্তু এখন পর্যন্ত টিকা তো দূরের কথা, কার্যকর কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি বিশ্বখ্যাত বিজ্ঞানীরা। এই যখন অবস্থা, তখন আশার বাণী শোনালেন হংকংয়ের একদল গবেষক। তাদের দাবি, করোনা আক্রান্ত রোগীকে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই এইচআইভির ওষুধ লোপিনাভির, রিটোনাভির, হেপাটাইটিসের ওষুধ রিবাভাইরিন এবং ইন্টারফেরনের সমন্বয়ে চিকিৎসায় দ্রুত সুস্থ করতে সমর্থ হয়েছেন। করোনা আক্রান্ত 127 জনের উপর এই ওষুধ প্রয়োগ করে সুফল পেয়েছেন হংকংয়ের গবেষকরা। শুক্রবার ল্যান্সেট মেডিকেল জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়। মৃদু লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই এই ওষুধ প্রয়োগ করলে করোনা ভাইরাসকে দমন করা সম্ভব। অন্যান্য ওষুধের চেয়ে 5 দিন আগেই এতে রোগীরা সুস্থ হয়েছেন বলে দাবি গবেষকদের। রোগীদের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি আর পাওয়া যায়নি। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে মার্চের 20 তারিখের মধ্যে এই গবেষণা চালানো হয়। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের ক্ষেত্রে রক্ত পাতলাকরণ ওষুধ প্রয়োগ করে সুফল পাওয়া গেছে।
মার্কিন চিকিৎসা সাময়িকী জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিতে প্রকাশিত গবেষণা ফলাফলে এ দাবি করা হয়েছে। যাদের রক্ত জমাট বাঁধার প্রবণতা আছে তারা করোনা আক্রান্ত হলে এই ওষুধ কার্যকর বলে এতে উল্লেখ করা হয়েছে। তবে এ নিয়ে আরও গবেষণা করতে হবে বলে জানিয়েছেন গবেষণা দলের সদস্যরা। এর আগে করোনায় রেমডেসিভির প্রয়োগে সফলতা পাওয়ার দাবি করেন জাপানি চিকিৎসকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। সাধারণ ছুটির পরেও অপ্রয়োজনে বাইরে বের হচ্ছেন নগরবাসী। প্রয়োজনীয় কারণ দেখাতে না পারায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেককে জরিমানা ও মামলা দিচ্ছেন। এদিকে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেনা সদস্যরা। চলমান সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর শাহজাহানপুর কাঁচাবাজারে প্রচারাভিযান চালান সেনা সদস্যরা। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের পরামর্শের পাশাপাশি বাজারগুলোতে ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে। আর্মিরা চলে গেলে এটা আবার আগের মতো হয়ে যায়, যতক্ষণ আছে তত শৃঙ্খলা, এরপরে তার শৃঙ্খলা থাকে না, যার যার মতো চলে। অনেক দোকানপাট খোলা থাকায় ও জীবিকার তাগিদে সাধারণ মানুষের ঘরের বাইরে আসার প্রবণতা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, যার ফলে এখন মানুষের সমাগম রাস্তাঘাটে বাজারে অনেক বেশি হচ্ছে পূর্বের থেকে। এই পরিস্থিতিতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে কোনোভাবেই যাতে কোনো মানুষের জটলা কোনো একটা স্থানে না হয়। এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় অনেকটা ঢিলে ঢালা ছিল পুলিশের চেকপোস্ট, কিন্তু মোহাম্মদপুর ধানমন্ডি এলাকায় দেখা মিলে ট্রাফিক পুলিশের তৎপরতা। আর এমন তো নাই যে এ করতে বাইরে হবো, কারণ দায় পড়েই বাইরেছে। দুইটাই মিক্স করা, কাজ ছাড়া তো বের হওয়া হয় না। এখন যেহেতু বের হয়েছি ওষুধ কেনার কাজে, তা হচ্ছে সাথে হচ্ছে একটু ঘুরে আসলাম। রাস্তা ফাঁকা, বিষয়টাও এনজয় করার জন্য সব মিলে তারাও একটু বোরিং হয়ে গেছে, কিন্তু আমরা বুঝে তাদেরকে বাসায় পাঠানোর চেষ্টা করতেছি, যাতে আর সবাই যাতে বাসায় থাকলে আমাদের জন্যই ভালো। করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানায় আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। গত ৮ মার্চ ৩ জন আক্রান্তের মধ্য দিয়ে বাংলাদেশে প্রকাশ পায় করোনা ভাইরাসের সংক্রমণ। ২ মাস পেরিয়ে সেই সংক্রমণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,০০০-এর বেশি। তাই তো সরকারি নির্দেশ মেনে বাসায় থাকার পাশাপাশি শারীরিক দূরত্ব মেনে চলাফেরা করা উচিত। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। পুরো বেতনের দাবি ও শ্রমিকদের উপর বহিরাগতদের হামলার প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে লুইটেক্স ম্যানুফ্যাকচারিং লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা। তারা মহাসড়কে টায়ার আগুন জ্বালিয়ে দেয়। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ তাদের গত মাসের বেতনের 60% দেওয়ার সিদ্ধান্ত নিলে শ্রমিকরা তা না মানায় কর্তৃপক্ষ এলাকায় কিছু ভাড়াটে লোক দিয়ে কারখানার প্রধান গেট বন্ধ করে তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের গত মাসের পুরো বেতন ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে। করোনা দুর্যোগে ঘরবন্দি নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সমাজসেবক মাহবুব হাসান রিপন। দুপুরে জেলার সাঘাটার ফলিয়াদিগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 1000 মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এছাড়া পবিত্র রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে পুষ্টি সমৃদ্ধ খাবারও সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চাঁদপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের 400 মানুষের মাঝে মায়া চৌধুরীর পক্ষে ত্রাণ বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সাবেক এই মন্ত্রীর পক্ষে তার নিজ এলাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার 10,000 মানুষের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানী মোহাম্মদপুরে গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 31 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শফিকুল ইসলাম সেন্টু। শনিবার বিকেলে শেরশাহ সুরি রোডের বায়তুল ফালাহ মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে 100 অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা জালালউদ্দিন আহমদ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আটক সাবেক 2 মার্কিন সেনার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সাবেক মার্কিন সেনা লুকে আলেকজান্ডার, ডেনম্যান ও আইরন ব্যারির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী প্রেসিডেন্ট মাদুরোকে রবিবার সকালে অপহরণ করে কারাকাস বিমানবন্দরে এনে বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে নেওয়ার পরিকল্পনা ছিল। এই জন্য ভেনেজুয়েলার 50 থেকে 60 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কলম্বিয়ায়। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদোর সাথে চুক্তি হয়েছিল বলেও স্বীকারোক্তি দেন 34 বছর বয়সী আলেকজান্ডার ডেনম্যান। গত সপ্তাহে ভেনেজুয়েলায় বিশেষ অভিযানে ডেনম্যান ও মার্কিন নাগরিক এইডেন সহ মোট 13 জনকে আটক করা হয়। তবে ষড়যন্ত্রের এই অভিযোগ অস্বীকার করেছে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিল। বিবৃতিতে দাবি করা হয়, এমন পরিকল্পনায় যুক্তরাষ্ট্র জড়িত থাকলে তা ব্যর্থ হতো না। এবার ক্লেমন খেলার সংবাদ। শুরুতে সাফল্য পাওয়ায় কিছুটা ছন্দপতন হয়েছে ক্যারিয়ারে। বিশ্ব ক্রিকেটে টিকে থাকার একমাত্র উপায় কঠোর পরিশ্রম। তামিম ইকবালের ফেসবুক লাইভে এসে জানালেন তাসকিন আহমেদ। করোনা ভাইরাসের সময়টায় সতীর্থদের সাথে নিয়মিত ফেসবুক লাইভে আসছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার ধারাবাহিকতায় এবার আড্ডা ছিল তাসকিন ও রুবেল হোসেনের সঙ্গে। সেখানে মাঠের ও মাঠের বাইরের বিভিন্ন ঘটনা তুলে ধরেন তারা। দেখা গেল যে আমি আমার নিজের প্রতি কেয়ার করা কমাইছি। আমার একটু লাইফস্টাইল একটু ইনডিসিপ্লিন হয়েছে। প্লাস 2 বছরে আমি 3 বার চান্স পাইছি ওয়ানডেতে, কিন্তু ওয়ানডেতে 2 বার, টেস্টে 4 বার, বাট আমি এখন পর্যন্ত ম্যাচ খেলতে পারিনি আনফরচুনেটলি। এই জিনিসটাতে যেটা বুঝতে পারলাম আমি, যে ফিউচারে যারাই আরো আর্লি অন স্টার হবে এবং আমার নিজের জন্য আমি আমার ক্রিকেট ক্যারিয়ার, প্লেইং ক্যারিয়ারে ইনশাল্লাহ হার্ডওয়ার্কের সাথে কখনো কম্প্রোমাইজ করবো না। যখন আমি ক্যাচটা ছাড়ার পর তো আমার কাছে মনে হচ্ছিল যে ভাই মাটি 2টা ফাঁক হয়ে যাক, আপনি ভিতরে ঢুকে যাই, আমার আর কেউ যেরকম দেখার দরকার নেই। আর তুই জানোস আমি ওই মুহূর্তে একসাথে 32 কোটি গালি খেয়েছি। আজ রাতে নিলামে উঠছে টেস্টে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক রহিমের সেই ব্যাট। রাত 10টায় স্পোর্টস ফর লাইফের ফেসবুক পেজে নিলাম অনুষ্ঠিত হবে। 2013 সালে বাংলাদেশের পক্ষে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিটি আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। গলের সেই ম্যাচের ব্যাটটি এতদিন নিজের কাছে রেখেছিলেন মুশফিক। করোনা পরিস্থিতি মোকাবেলায় আর্থিক সাহায্য দিতে সেই ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন তিনি। শুধু মুশফিকের ব্যাটই নয়, এই নিলাম আয়োজনে উঠছে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট, অনূর্ধ্ব 19 দলের অধিনায়ক আকবরের জার্সি ও গ্লাভস ও নাইম শেখের জার্সি। 2019-এ 3 জাতীয় সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অর্ধশতক করেন সৈকত। প্রথমবার 3 জাতীয় টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ, সেই ব্যাটটি তুলছেন সৈকত। আকবরের জার্সি ও গ্লাভস অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালের, যা গায়ে দিয়ে দল এনে দেন বিশ্বজয়ের স্বাদ। আজ নিলামে উঠছে বাংলাদেশ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার মনে মুন্নার 2 নম্বর জার্সিটিও, আর এটা নিলামে উঠছে অ্যাকশন ফর অ্যাকশনের ফেসবুক পেজে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনায় দেশে আরও 8 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 636 জন, বাড়ছে সুস্থতার হার, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা উপসর্গে বিভিন্ন জেলায় 3 জনের মৃত্যু, কাল থেকে শপিং মল ও দোকান খোলা নিয়ে সিদ্ধান্তহীনতায় মালিক কর্মচারীরা। গুজব ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর, বলেছেন কাদের। জনরোষ থেকে বাঁচতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করছে সরকার, অভিযোগ ফখরুলের। করোনায় অর্থনীতির ক্ষতি পুষিয়ে নিতে বাজেটে অপ্রয়োজনীয় খরচ কাটছাটের পরামর্শ সিপিডির, স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করার প্রস্তাব। বিশ্বে করোনায় মৃত্যু 2,76,000 ছাড়িয়েছে। HIV ও হেপাটাইটিসের 3টি ওষুধে সুস্থ হবেন করোনা আক্রান্তরা, দাবি হংকংয়ের গবেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।